পাপ বাপকেও ছাড়ে না। এই জীবনে পরবর্তী জীবন না, আমরা বলি না পরের জীবনে দেখবি কি শাস্তি পাবো, এই জীবনেই উনি দেখে যাবেন উনি যে পাপ করলেন তার শাস্তি। এবার একটা আলাদা আনন্দ আছে যে আমি নৈতিক জয় পেয়েছি। আর আমি সবসময় মা দুর্গাকে পুজো করে যখন প্রণাম করি বলি যে তোমার যে শক্তি দিয়ে রাক্ষসদের তুমি শেষ করেছো, ধ্বংস করেছো, তুমি আমায় সেই শক্তি দিয়ে যেন আমি লড়াই করতে পারি। উনি শখ করেই গেছেন, আর আমরা পুরনো হয়ে গেছি নতুন কারোর সঙ্গে থাকবেন বলে উনি শখ করে গেছেন। তো বিক্রি করে দিয়েছেন, জানেন বৈশাখী ব্যানার্জিকে বিক্রি করে দিয়েছে। কতটা পাশবিক একটা মানে চিন্তা ভাবনা হতে পারে যে যেই বাড়ি আমার ম্যাট্রিমোনিয়াল হাউস, যেখানে আমি আমার দুটো সন্তানকে নিয়ে থাকি, সেই বাড়ি শুদ্ধ উনি বৈশাখী ব্যানার্জি কাকে বিক্রি বলেন? বৈশাখী। আমি রাস্তায় প্লাস্টিক বেঁধে থাকবো, তবু আমি ডিভোর্স দেবো। বাড়ি নিয়ে নেবে তো নিয়ে নিক, আমি রাস্তায় এখানে প্লাস্টিক বেঁধে আমি থাকবো। আর আমার স্বামীকে নিয়ে গিয়ে অন্য একজন বিয়ে করে সুখে সংসার করবে আর আমার ছেলে মেয়ে দুটো ভাসবে, আমি তো হতে দেবো না, কোনো দিনও দেবো না। তো আমি বলছি তো উনি তো আমার স্বামী, উনি খারাপ থাকলে নিশ্চয়ই আমার ভালো লাগবে না। উনি ভালো নেই বেসিক্যালি, আর আমি চাই উনি ভালো থাকুন। অত্যন্ত সুখী পরিবার ছিলাম আমরা, অত্যন্ত। শোভন বাবুর হয়ে একজন সাক্ষী দেওয়ার কেউ যায়নি, গেছে শুধুমাত্র বৈশাখী ব্যানার্জি, যার কোনো ভ্যালুই নেই। বিবাহ বিচ্ছেদ নয়, তার মানেই তো আমরা স্বামী স্ত্রী এবং একসঙ্গে পরবর্তীকালে থাকবোই। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেও তো হতেই পারে ওনার কোনো এমন কিছু হলো ওনার। এছাড়া মনোজিৎ দত্তকে আমি জীবনে দেখিও নি, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক তো দূরের কথা। তো আজকে আমি জেতাতে সেই ইচ্ছায় পুরোটাই জল ঢেলেছে, বিয়ের ইচ্ছায় পুরোটাই জল ঢেলেছে। তো মনোজিৎ বাবু স্বাভাবিক আনন্দ হওয়ারই কথা। যে কারণে ছেড়ে গেছে মনোজিৎ বাবুকে, সেই কারণটা ঘটলো না, হলো না, তো ওনার তো আনন্দ হবে। কি গঙ্গায় ডুব সেদিনই দেবো যেদিন আমার পুরোপুরি সমস্ত কেস মিটবে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজনীতিতে একটি বহু চর্চিত বিষয়, বিশেষত বাংলার রাজনীতিতে, সেটি হচ্ছে শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল, এবং অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে থাকার জন্য। তো এই দুটো মামলাই বিচারক খারিজ করে দিয়েছেন। কিন্তু 8 বছর ধরে চলা যে মামলাটা, অর্থাৎ যে ডিভোর্সের মামলা চলছিল, সেই মামলাটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি রত্না চট্টোপাধ্যায়ের, আমরা তার সঙ্গে কথা বলে নেব এবং তার প্রতিক্রিয়া জানবো। রত্নাদি নমস্কার, প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। একাধিকবার আপনার এই মামলা যখন চলছিল সাক্ষাৎকার নিতে আপনার কাছে এসেছি, কথা বলেছি, কিন্তু আজকে 8 বছর ধরে যে চলা যে মামলার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, তো সেই মামলা আজকে খারিজ হয়ে গেল। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিচারকের এই যে খারিজ করে দেওয়ার ব্যাপারটাকে কিভাবে দেখছেন? প্রথমত বলছি যে দেখুন, আমি 8 বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চেয়েছিল শোভন চট্টোপাধ্যায়, অভিযোগ সম্পূর্ণটাই খারিজ করেছেন বিচারক মহাশয়। বলেছেন কোনো অভিযোগই শোভন চট্টোপাধ্যায় প্রমাণ করতে পারেননি কোর্টে। তো সেই কারণে আমি অত্যন্ত খুশি, কারণ সত্যি সত্যি আমি প্রমাণ করতে চেয়েছিলাম। দেখুন, আমি স্বামী ছেড়ে চলে গেছে, দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি আছি, আমি সংসার আমাকে একা চালাতে হয়, তাদের পড়াশোনা, তাদের জীবনে মানে করতে, জীবনে প্রতিষ্ঠিত হতে সম্পূর্ণটাই আমাকে ওদের জন্য করতে হয়। তো প্রচুর পয়সার প্রয়োজন হয়। আমি চাইলেই পারতাম যে এই লড়াই লড়বো না, যিনি চলে গেছেন, আমি ডিভোর্স নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একসঙ্গে একা থাকি। কিন্তু ব্যাপারটা হলো যে আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আপনারা অনেকেই জানেন না, সৌনবাবু চলে যাওয়ার পর আমাকে যেভাবে সমস্ত কিছু দিয়ে যত রকম পাওয়ার লাগিয়ে হেনস্থা করা যায় উনি করার চেষ্টা করেছেন, এবং আমি সেগুলোকে লড়াই করে থামানোর চেষ্টা করেছি। তো আমার ভেতরেও একটা জেদ চেপে গেছিল যে যেভাবে আমার সঙ্গে এবং আমার সন্তানদের সঙ্গে অন্যায় করা হলো, আমি কিছুতেই হার মানবো না, এবং এটা আমি প্রমাণ করেই ছাড়বো যে আমার এবং আমার সন্তানদের কোনো দোষ ছিল না যাতে ওনার চলে যেতে হয়। উনি সদিচ্ছায়, আমি লন্ডনে ছিলাম, আমি লন্ডন থেকে 3 মাস আমাকে লন্ডনে রেখে দিয়েছিলেন উনি। আমি যেদিন এসছি
7ই নভেম্বর 2017। তার ঠিক দুদিন আগে 5ই নভেম্বর উনি বাড়ি থেকে ওনার সমস্ত কিছু, ফার্নিচার থেকে শুরু করে ওনার জামা কাপড়, ওনার ঘড়ি, ওনার গয়না যা ছিল সব নিয়ে চলে গেছে। তো শোভনবাবু 8 বছর নেই বলে উনি আমাকে অর্থ দিয়ে সাহায্য করবেন বলে আমি 8 বছর লড়াই করেছি তা নয়। আমি শুধুমাত্র লড়াই করেছি আমার অন্যায় যেটা উনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সমাজের বুকে, যে আমি যা যা করেছি, ক্রুয়েলটি করেছি, এই করেছি, ওই করেছি, সেগুলো যাতে মিথ্যা প্রমাণিত হয়। তো সেটা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আর একটা কথা আপনাদের বলি, একটা ভুল বার্তা সকলের মধ্যে আছে। শোভনবাবু খুব আনন্দের সঙ্গে সবাইকে বলছেন যে 1-1 ড্র হয়েছে, মানে উনি একটা হেরেছেন, আমিও একটা হেরেছি। বিষয়টা আপনাদের ভাবতে হবে, সেটা হলো যে 18 সালে যখন শোভনবাবুর সঙ্গে আমার কেস শুরু হয়, তখন আমি ওনার সঙ্গে থাকার আবেদন জানিয়ে একটা কেস করেছিলাম 18 সালে। সেটা এতদিন ডিভোর্স কেসের সঙ্গে চলছিল। এবারে জাজের যেটা বক্তব্য সেটা হলো যে ওনারা কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে, কারণ আমার হয়ে আমার শ্বশুর বাড়ির লোক পর্যন্ত সাক্ষী দিয়েছে। শোভনবাবুর হয়ে একজন সাক্ষী দেওয়ার কেউ যায়নি, এতে শুধুমাত্র বৈশাখী ব্যানার্জি, যার কোনো ভ্যালুই নেই। যাই হোক, তো সেই ক্ষেত্রে জাজ সমস্ত কিছু খতিয়ে দেখার পর উনি বিবাহ বিচ্ছেদ দিতে পারেননি, কারণ দেওয়ার কোনো জায়গা খুঁজে পাননি। আর উনি এটাও বলেছেন যে পরিস্থিতি এই 8 বছরে যেটা হয়েছে সেটা উনি এক্ষুনি জোর করে বলতে পারেন না যে আপনারা একসঙ্গে থাকুন। দেখুন, বিবাহ বিচ্ছেদ নয়, এটা তো স্বাভাবিক সব মানুষের বুদ্ধি যে বিবাহ বিচ্ছেদ নয়, তার মানেই তো আমরা স্বামী স্ত্রী এবং একসঙ্গে পরবর্তীকালে থাকবোই। কিন্তু বিচারকের বক্তব্য যে আমি এক্ষুনি বলতে পারি না যে আপনারা যান না, বিবাহ বিচ্ছেদ হলো না, একসঙ্গে থাকুন, এটা কখনো সম্ভব নয়। সেই জন্য উনি বলেছেন যে আমি এক্ষুনি বলতে পারছি না যে আপনারা একসঙ্গে থাকুন। তার মানে এটা নয় যে ওনার আর্জি খারিজ, আমার আর্জি খারিজ, উনি আর আমি ড্র হয়েছি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা 1-1 গোল, এসব মানে বোকা বোকা অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ নেই। জয় আমার হয়েছে এবং সত্যের জয় হয়েছে। উনি বলেছেন যে ওনার আর কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, কারণ জাজ বলেছেন যে একসঙ্গে থাকতে না। উনি পড়াশোনা জানা একজন মানুষ, ওনাকে বুঝতে হবে বিবাহ বিচ্ছেদ হয়নি মানে আমি ওনার স্ত্রী, এবং ওনাকে এখনো সমস্ত যদি উনি পালন করতে চান, উনি তো চাননি 8 বছর ধরে আমার এবং আমার বাচ্চাদের কোনো খবর নেয়নি, এমনকি বাচ্চাদেরকে মোবাইলে ব্লক করে রেখেছেন। অতএব উনার দায়িত্ব, যেহেতু বিবাহ বিচ্ছেদ হয়নি, আমি এখন স্ত্রী, আমার ছেলে মেয়ে দুটোর বাবা, উনি ওনার সন্তানদের দেখভাল করার কথা ওনার। উনি সেই সামাজিক দায়বদ্ধতা থেকে কিছুতেই নিজে মুক্ত হতে পারেন না। একেবারে। কিন্তু দিদি, যেটা আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন, যে আপনি বলছেন যেটা আপনার জয় হয়েছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে যেহেতু আপনার স্বামী এবং এখনো পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় আপনার স্বামী, কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের যে মন বা মানসিকতা, তার তো কোনো পরিবর্তন হলো না। তো আপনি কি আশা করছেন যে আগামী দিনে শোভন চট্টোপাধ্যায়ের এই মন বা মানসিকতার কোনো পরিবর্তন হবে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, এটা তো উনি, মানে শোভন চট্টোপাধ্যায় একটা আলাদা মানুষ, রত্না চট্টোপাধ্যায় একটা আলাদা মানুষ, আপনি একজন আলাদা মানুষ, উনি একজন আলাদা মানুষ। কার মনে কি আছে এটা কেউ বলতে পারে না। তবে আমি ভগবানের কাছে প্রত্যেকদিন যখন পুজো দিই, কামনা করি যে ওনার সুমতি ফিরে আসুক। যেই বুদ্ধিতে উনি নিজের জীবনটাকে শেষ করলেন, ওনার ক্যারিয়ার শেষ করলেন, সমস্ত কিছু শেষ করলেন, সেটা আবার উনি ফিরে আসুন, ওনার সুমতি আসুক। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন ধরে, মানে আপনাদের তো একটা দীর্ঘ বিবাহিত জীবন ছিল, সেই দীর্ঘ বিবাহিত জীবনে তো মধ্যে এই হঠাৎ করে এই যে পরিণতি, শোভন চট্টোপাধ্যায় তো যথেষ্ট একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, তো তার কাছ থেকে মানে তিনি শিশুসুলভ কোনো আচার করতেই পারেন না, তো তার কাছ থেকে এই যে ব্যবহার, এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? আমি বলতে পারবো না। দেখুন, একটা কথা বলি, যখন উনি আমাদের ছেড়ে চলে গেছেন তখন ওনার 55-56 বছর বয়স ছিল, এখন প্রায় 62-63 বছর বয়স হতে চলেছে। তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ, উনি
আমি পৃথিবীতে কাউকে দায়ী করতে পারি না। কারণ কি, যে আমি চলে গেছি, আজকে আপনি আমাকে নিয়ে চলে গেলেন, আপনার ক্ষমতা আছে আপনি আমাকে জোর করে নিয়ে চলে যাবেন যদি আমার মধ্যে কাজ না করে। হ্যাঁ, তাই সেটাই বলছি যে উনি ওনার ইচ্ছেতে, ওনার তখন মাথায় কি বুদ্ধি চেপেছিল ভগবান জানে। আসলে অনেক সময় সময় খারাপ যায়, সেই সময় মানুষ হয়তো ঠিকঠাক বুদ্ধি নিতে পারেননি, বোকার মতন বুদ্ধির মতন কাজ করেছেন, করে চলে গিয়ে ফেসে গেছেন। আজ পর্যন্ত তার সেই বুদ্ধির কোনো পরিবর্তন না, এক ফোঁটা না, পরিবর্তন তো হয়নি। এই রায়ের পর উনি মিডিয়াতে আরো যা বললেন তাতে মনে হলো বুদ্ধি আরো গেছে। এখনো তো উনি মানে বলছেন যে উনি থাকতে চান না আপনার সঙ্গে, উনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে চান। দেখুন, উনি আমার সঙ্গে থাকতে চান না 8 বছর ধরেই বলছেন। আর তাই জন্য কি আমি মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছি? জানি তো, আমি তো 8 বছর ধরেই লড়াই করছি যে আমার যে মানে বৈবাহিক জীবন সেটা থাকুক, আমার ছেলেমেয়েরা তার বাবার স্নেহ ভালোবাসা ফিরে পাক। তার আজকে পাইনি মানে আগামীকাল পাবো না তার তো কোনো কারণ নেই। আমার চেষ্টা তো আমায় করতেই হবে। আজকে ওনার এখনো হয়তো সুমতি হয়নি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেও তো হতেই পারে ওনার কোনো এমন কিছু হলো, ওনার চিন্তা ভাবনায় পরিবর্তন, উনি মনে করতেই পারেন আবার সন্তানদের কাছে ফিরে যাই, পরিবারের কাছে ফিরে যাই। আমি আমার চেষ্টা চালাই। আপনি ছেলে প্রসঙ্গে বা মেয়ের প্রসঙ্গে যেটা বললেন যে দীর্ঘ সময় ধরে ছেলে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এবং যে দুটি বাচ্চাকে শোভনদা বাড়িতে নিয়ে এসেছিলেন তাদের সঙ্গেও সেভাবে কোনো যোগাযোগ ছিল না। এই যে ছেলে মেয়ের প্রতি যে মানে যোগাযোগ না রাখা বা এইভাবে যে একদম সম্পূর্ণ অন্যদিকে মানে বিতর্ক বা বিচ্ছেদ আপনার সঙ্গে পরিস্থিতি হতেই পারে, কিন্তু ছেলে মেয়ের সঙ্গে এই পরিস্থিতি হওয়ার কারণ কি থাকে? ছিল না, না এখনো নেই, ছিল না তো ছিল নাই, এখনো নেই। এই কেস জেতার পরও সৌরভবাবু আমার ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করেনি, বা আমার ছেলেমেয়েরা কি করছে না করছে তারও কোনো খবর উনি রাখেন না। তো আপনাকে আমি আগেই বললাম যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তার মধ্যে যদি, দেখুন একটা কথা বলি যে শোভন বাবু এবং আমার দ্বারা যে সন্তান ঋষি এবং রুহি, ওরা আমাদের বায়োলজিক্যাল চাইল্ড। আর আরো দুটো বাচ্চা আছে সায়ন কার্গিল, ওদেরকে শোভনবাবু ওই মুর্শিদাবাদে একটা গ্রাম থেকে নিয়ে এসেছিলেন। ওরা রাস্তায় রাস্তায় খেলা দেখাতো, অত্যন্ত গরিব। তখন শোভনবাবুর মায়া দেওয়া হয়েছে, মনে হয়েছে যে দুটো বাচ্চাকে পড়াশোনা শেখাবে, নিয়ে এসেছিল। নিয়ে আসার পর আমাকে যে সমর্পণ করেছেন, সেই সমর্পণ করে দিয়েই চলে গেছেন। তাদেরকে আমি পড়াশোনা শিখিয়েছি, এখনো একজন পড়াশোনা করে আর একজনের পড়াশোনা শেষ হয়েছে, আর ছোটটা এখন বায়োটেকনোলজি পড়ছে। ওরা যখন এসেছিল তখন একটা ক্লাস 1-এ একটা ক্লাস 3-তে, তার মানে বুঝুন কতদিন আগে। তো শোভনবাবু নিজের বাচ্চাদের দেখেনি, দুটো বাচ্চাকে মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছে, তাদের দেখবে আপনি আশা করেন কি করে? আমিও আশা করি না, কিন্তু আমার মধ্যে মানবিকতাটা হয়তো একটু শোভনবাবুর থেকে বেশি, যার জন্য আমি ওদেরকে ফেলতে পারিনি, বা শোভনবাবু দেখবে না বলে আমি পাঠিয়ে দিতে পারিনি তাদের দেশে। আমি দায়িত্ব যখন নিয়ে এসছে শোভনবাবু আমার উপর যখন সমর্পণ করেছিল, আমি তাদের আজও দেখি, তাদের এখনো ভার নিয়েছি। যতক্ষণ না তারা লাইফে একটা জায়গায় দাঁড়িয়ে যায় ততক্ষণ আমি করব। তারপরে দেখুন ওরা জীবনে দাঁড়িয়ে গেল, তারপরে আমার কাছে থাকলো না, মুর্শিদাবাদ চলে গেল না, অন্য কোথাও চাকরি নিয়ে চলে গেল, সেটা আমার আর কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু যতক্ষণ ওদেরকে আমি জীবনে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবো না পারবো, ততক্ষণ আমার দায়িত্ব, এবং ততটা সেই দায়িত্ব আমি পালন করবো। আপনার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে প্রাক্তন স্বামী মনোজিৎ মণ্ডল, তার সঙ্গে কোনো যোগাযোগ? না না, আমি চিনি, আমি জীবনে দেখিনি কোনোদিনও। একবার অনেক দিন আগে, তখন আমাদের ওই আমাদের যেখানে শোভনবাবুরা থাকেন, ওই ফ্ল্যাটটা তো অ্যাকচুয়ালি আমাদের, তো ওখানে যখন হতো মানে ওই ইনকাম ট্যাক্সের কিছু কাগজপত্র, তখন একবার, তখন বৈশাখীর সঙ্গে প্রথম আমার ওখানে দেখা হয়েছিল। তো একবার ওই একটা রান্না করে আমি আমার থেকে পাঠিয়েছিলাম, তো উনি খেয়ে খুব ভালো লেগেছিল, সেটা বৈশাখী দিদির ফোন থেকে আমায় বলেছিল রান্নাটা খুব ভালো হয়েছে। এছাড়া মনোজিৎকে আমি জীবনে দেখিও নি, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক তো দূরের কথা। কিন্তু একটা সূত্রের খবর হচ্ছে যে আপনাদের এই বিচ্ছেদ যে খারিজ করে দিয়েছেন, বা এই যে মামলাটা বিচারপতি খারিজ করে দিয়েছেন, এটাতে উনি ওনার মানে একটা অভিনন্দন জানিয়েছেন আপনাকে? না না না, একদম না, একদম না, উনি ফোন করেননি। ওনার থেকে নাকি আমার ফোন নাম্বার নিয়েছেন,
কিন্তু উনি এখনো আমায় ফোন করেননি কোনো। দেখুন একটা কথা বলি, ওনার সঙ্গেও তো আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, ওনার সঙ্গে তো বৈশাখী দেবী সেই অন্যায়টাই করেছেন। উনি একজন ক্যান্সারের পেশেন্ট, সেই রুগীকে ছেড়ে দিয়ে, এরকম একটা স্বামী, আমার স্বামী, তাকে ছেড়ে দিয়ে তিনি অন্যজন পরপুরুষের সঙ্গে চলে গেলেন, তাকে দেখলেন না। তা উনি তো ডিভোর্স করাতে দুজনে বাধ্য হলো, ডিভোর্স হয়ে গেল। মনোজিৎ বাবু হয়তো আমার মতন তার এনার্জি নেই, এতদিন ধরে ডিভোর্স টানা করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখুন, ডিভোর্স মানুষ খুব ভালোবেসে করে না। যে কোনো পক্ষই যদি ডিভোর্স দিতে হয় অনেক যন্ত্রণা নিয়ে ডিভোর্স দেয়। তো মনোজিৎ বাবু নিশ্চয়ই খুব আনন্দের সঙ্গে ডিভোর্স দেয়নি। আর মনোজিৎ বাবুকে ডিভোর্স দিয়েছিলেন কেন? তিনি শোভনবাবুর সঙ্গে থাকবেন, শোভনবাবুকে বিয়ে করবেন। তো আজকে আমি জেতাতে সেই ইচ্ছায় পুরোটাই জল ঢেলেছে, বিয়ের ইচ্ছায় পুরোটাই জল ঢেলেছে। তো মনোজিৎ বাবু স্বাভাবিক আনন্দ হওয়ারই কথা। যে কারণে ছেড়ে গেছে মনোজিৎ বাবুকে, সেই কারণটা হলো না। তো ওনার তো আনন্দ হবে, কিন্তু ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি, উনি আমায় কখনো ফোনও করেন। শোভন চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, যে তিনি উচ্চ আদালতে যাবেন এই মামলায় পুনরায় তিনি আবেদন জানাবেন। অবশ্যই, আমি তো আগেও বলেছি যে উনি উচ্চ আদালত, তার থেকেও উচ্চ আদালত, তার থেকেও উচ্চ আদালত, সব থেকে উচ্চ আদালত ভগবানের আদালত, যতদূর উনি যাবেন আমি নিশ্চয়ই ওনার পেছন পেছন যাব। দিদি, আজকে একটা ভিডিও প্রকাশ পেয়েছে, সেখানে আপনাকে দেখা যাচ্ছে যে নিয়ে মা গঙ্গাতে নেমে আপনি মা গঙ্গার কাছে স্নান করলেন। না, এটা একদম ভুল। আমি ওটা গঙ্গাই না। আমার অ্যাকচুয়ালি আপনারা জানেন না, নর্থ বেঙ্গলে আমাদের একটা বাড়ি আছে মালবাজারে। তো ওখানে একটা পাহাড়ি নদী আছে। আর এটা আমি গেছিলাম প্রায় মে মাসে, তখন খুব গরম। মে মাসে গেছিলাম বেড়াতে। তো ওই ঘুরতে ঘুরতে পাহাড়ি নদীতে গিয়ে ওই জলটা দেখে খুব স্নান করতে ইচ্ছে করছিল, তখন স্নান করেছি। ওই ফটোটাই আমার এক বন্ধু আছে, শ্রাবণী দত্ত, দেখবেন ছেড়েছে যে, সে হচ্ছে শ্রাবণী দত্ত। তো ওটা হঠাৎ করে দেখে ছেড়েছে। আমি কোনো গঙ্গায় যাইনি, গঙ্গায় ডুবও দিইনি। গঙ্গায় ডুব সেদিনই দেবো যেদিন আমার পুরোপুরি সমস্ত কেস মিটবে। কারণ আমি জানি লোয়ার কোর্টে আমি জিতলেও শোভনবাবু হায়ার কোর্টে যাবেন, সেখানেও আমাকে যেতে হবে। আপনি কি তার জন্য চিন্তিত? একদম না। আমি 8 বছর কোনো চিন্তা করিনি, আজও কোনো চিন্তা করি না। কারণ কি জানেন তো, আমি জানি মানে আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি ন্যায়ের পথে আছি, আমি অন্যায়ের সঙ্গে লড়াই করছি। আর অন্যায়ের সঙ্গে লড়ছি বলে ভগবানও আমার সঙ্গে আছে। যে বিবাহিত জীবন যেটা অকারণে নষ্ট হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, যদি সত্যি সত্যি শোভনবাবুর সঙ্গে আমার সম্পর্ক প্রথম থেকে খুব খারাপ হতো, আমরা অত্যন্ত মানে ঝগড়াঝাটির পরিবার, আমার ছেলেমেয়েরাও দেখে বড় হয়েছে বাবা মার মধ্যে ঝগড়া, আমি নিশ্চয়ই ভাবতাম যে হ্যাঁ সত্যি এইসব সম্পর্ক টিকিয়ে রেখে লাভ নেই, উনি ওনার মতন থাকুন, মানে আমি আমার মতন থাকি। আমার এখানে যারা বসে আছে, আপনারা আমি ওপরে চলে যাওয়ার পর সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসা করুন যে আমি আমার সঙ্গে শোভন বাবুর এমন কোনো ঝগড়া তারা দেখেছে কিনা, বা আমার সন্তানদের আপনারা আলাদা করে ইন্টারভিউ নিয়ে দেখুন যে বাবা মার কোনোদিনও কোনো অশান্তি তারা দেখেছে কিনা। অত্যন্ত সুখী পরিবার ছিলাম আমরা, অত্যন্ত। শোভনবাবু, আমি যখন বিয়ে করি শোভনবাবু শুধুমাত্র কাউন্সিলর ছিলেন। আমার সঙ্গে থাকতে থাকতে উনি জলের MIC হয়েছেন, তারপরে মেয়র হয়েছেন, তারপরে দুবারের মেয়র, 3টে দপ্তরের মন্ত্রী হয়েছেন। তো আজকে যদি ঘরে অশান্তি থাকতো, উনি কখনো এইভাবে রাজনীতি করে ওখানে যেতে পারতেন না কখনো। সেই জায়গাতে আজকে আমি ওনাকে উঠে যেতে সাহায্য করেছি। আমি নিজে সংসার দেখেছি, ছেলে মেয়েদের মানুষ করেছি, নিজে হাতে বাজার করতাম, নিজে হাতে রান্না করতাম। উনি কর্পোরেশনে যেতেন কি মন্ত্রী মানে বিধানসভায় যেতেন, আমি রান্না করে দুপুরের খাবার পাঠাতাম। সেই খাবার দিয়ে শোভনবাবু একা না, এতটাই খাবার পাঠাতাম, 3-4 জন MLA, বিধায়ক বা মন্ত্রী তারা খাবার খেতেন। তারা ফোন করে বলতেন রত্না ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, এরপর দিন করে পাঠাস। তো এরকম একটা সম্পর্ক। অকারণে যখন তিনি বিবাহ বিচ্ছেদ চাইলেন, অকারণে, যে উনি শুধুমাত্র একজনের সঙ্গে থাকবেন বলে, একটা 55-56 বছর বয়সে একজন পুরুষ মানুষ, তার তখন ইচ্ছে হলো অন্য একজন মহিলার সঙ্গে থাকবেন, তিনিও একজন বিবাহিত কারো স্ত্রী। আমার সন্তান দুটোকে অকারণে শাস্তি দেওয়া হলো মানসিক ভাবে, তাদের পড়াশোনার কোনো দায়িত্ব নিল না, তাদের
যতদূর শোভনবাবু ছিলেন ততদূর তিনি নিয়েছেন, আমি বলবো না যে ততদূরও নেননি। আমার মেয়ে 13 বছর বয়স, মানে ক্লাস 8-এ পড়ে। আমার ছেলে তখন আমেরিকাতে একটা সিনেমার কোর্স করছে, তারও হাফ চলছে। ততদূর উনি দেখেছেন, আমি একদম মিথ্যা কথা বলবো না যে উনি কখনো দেখেননি। কিন্তু উনি চলে যাওয়ার পর, ঠিক যেদিন থেকে চলে গেলেন, সেই দিন থেকে একটা দিন, একটা ক্লাস 8-এ পড়া মেয়ে আর একটা আমেরিকায় ছেলে সিনেমা নিয়ে পড়ছে, সেই দুটো বাচ্চাকে উনি দেখলেন না। তাদের পড়াশোনা হলো কি হলো না, তাদের কি জাহান্নামে গেল, উনি তো বলেছেন আমি অত্যন্ত বাজে মহিলা। ওনার তো বোঝা উচিত ছিল যে রত্না অত্যন্ত বাজে মহিলা, তাহলে আমি ওর উপর দায়িত্ব দিয়ে দুটো বাচ্চাকে রেখে এলাম কেন? ও তো যার ইচ্ছা মতন চলে যাবে, আমার ছেলে দুটো ভাসবে, ছেলে মেয়ে দুটো। ওনার উচিত ছিল তাহলে ছেলে মেয়ে দুটো খোঁজ নেওয়া, যে মা তোমাদের দেখছে কিনা। একদিনের জন্য খোঁজ নিয়েছে, ওনার বুকে হাত দিয়ে এ করবেন। তো আমি একদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলেছেন এই তো আমি করেছি, আমি অনেক করেছি, একদম যবে থেকে ওরা হয়েছে তবে থেকে দেখেছি। কলকাতার বড় স্কুলে ভর্তি করেছি, শুধু কলকাতার বড় স্কুলে ভর্তি করলাম আর জন্ম দিয়ে হসপিটাল থেকে নিয়ে আসলাম, এটাই বাবার শুধুমাত্র কর্তব্য? আর মার কর্তব্য একদম ছেলে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত, মা হয়েছি বলে। বাচ্চা দুজনের দ্বারাই হয়েছে। তো অতএব কর্তব্য আমার যেরকম, কর্তব্য ঠিক ওনারও ততটা। অতএব আমি যেটা অন্যায় করিনি, আর আমার স্বামীকে নিয়ে গিয়ে অন্য একজন বিয়ে করে সুখে সংসার করবে আর আমার ছেলে মেয়ে দুটো ভাসবে, আমি সেটা হতে দেব না, কোনো দিনও দেব না। আমি শেষ পর্যন্ত লড়াই করবো এবং আমি বিশ্বাস রাখি আজকে যে ন্যায় বিচার আদালত দিয়েছে, আগামী দিনও আদালত সেই ন্যায় বিচারই দেবে, কারণ আদালত জানে যে আমি কোনো অন্যায় করি। দিদি, বাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে একটা মামলা হয়েছিল, যে গোল পার্কের যে ফ্ল্যাট সেটা এবং এই বাড়ি গোপাল ভবন নিয়ে, তো এটা নিয়ে মামলা, সেটা নিষ্পত্তি হয়েছে? না না না, আমি গোল পার্কের এটা নিয়ে তো এখনো মামলা করিনি, কারণ ওটা আমার নয়, এটা আমার ভাইয়ের ফ্ল্যাট। সে আমার ভাই কবে করবে কি করবে না আমি জানি না। এটা নিয়ে আমার তো বিক্রি করে দিয়েছেন, জানেন, বৈশাখী ব্যানার্জিকে বিক্রি করে দিয়েছে। কতটা এবার এই এতগুলো ইন্টারভিউ নিয়ে এলেন, তার মধ্যে ভাবুন কতটা পাশবিক একটা মানে চিন্তা ভাবনা হতে পারে যে যেই বাড়ি আমার ম্যাট্রিমোনিয়াল হাউস, যেখানে আমি আমার দুটো সন্তানকে নিয়ে থাকি, সেই বাড়ি শুদ্ধ উনি বৈশাখী ব্যানার্জি। কাকে বিক্রি করলেন? বৈশাখী। অন্য কাউকে বিক্রি করলে আমি বুঝতাম, কাকে বিক্রি করলেন? বৈশাখী ব্যানার্জিকে বিক্রি করে দিলেন। তাও কি আমার এত বড় বাড়ি, সেই বাড়ির দাম নাকি মাত্র 1,20,00,000 টাকা। উনি তো অন্য কারণে বিক্রি করেননি, উনি আমার ছেলে মেয়েকে এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য, যাতে আমরা বাধ্য হয়ে ডিভোর্স দিই, যে উনি বলবেন যে আমি বাড়িটা দিয়ে দিচ্ছি, ডিভোর্স দিয়ে দাও। আমি রাস্তায় বলেছি যে আমি রাস্তায় প্লাস্টিক বেঁধে থাকবো, তবু আমি ডিভোর্স দেবো না। বাড়ি নিয়ে নেবে তো নিয়ে নিক, আমি রাস্তায় এখানে প্লাস্টিক বেঁধে আমি থাকবো, তবু আমি ডিভোর্স দেবো না। আমার বাড়ির লোক দেখি ডিভোর্স নিয়ে চলে যাবে, ওটা আমি হতে দেবো না কোনোদিন। আমি তো বলছি এখানে যারা বসে আছে, আমার সামনে তো অনেকে বসে আছে ক্যামেরার পেছনে, আপনি তাদের জিজ্ঞাসা করুন। শোভন বাবু যে অত্যন্ত বুদ্ধিমান মানুষ, খুব সুন্দর রাজনীতি করেছেন, খুব সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে, মেয়র হিসাবে খুব নাম করেছে, মন্ত্রী হিসাবে খুব নাম করেছে, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। এবং সংসারে ঢুকে যখন উনি রাতে ঢুকতেন, তখন রত্না ছাড়া উনি আর কিছু জানতেন না। রত্নাটা কখনো কখনো আমি বিরক্ত হয়ে যেতাম, এত রত্নাটা করো না তো, নিজে করে নাও, এরকম। হাতের সামনে জলের বোতল, রত্না ওটা দাও তো, হাতের সামনে আসছে, রত্না ওটা দাও তো, এরকম টাইপের ছিলেন। মানে উনি ঘরে ঢুকে গেলেন, পরিবার ছাড়া কিছু জানতেন না। সেই মানুষটার মধ্যে কেন এত রাগ ঢুকলো, কেন এত মানে আমাদের প্রতি ঘৃণা জন্মাল, আমি আজও বুঝতে পারলাম না, আজও বুঝতে পারলাম না। কোনোদিনও যদি আমার দুই ছেলে মেয়েকে পাশে বসিয়ে আপনারা ইন্টারভিউ করে, আপনারা বুঝতে পারবেন যে কেন, কি কারণ। একটা তো কারণ কিছু থাকবে। উনি কোথাও ইন্টারভিউতে বলেছেন, কেউ শখ করে 22 বছরের সংসার ছেড়ে চলে যায় না, উনি শখ করেই গেছেন। আর আমরা পুরনো হয়ে গেছি নতুন কারোর সঙ্গে থাকবেন বলে, উনি শখ করে গেছেন। কিন্তু ওনার বাড়ির প্রত্যেক দিনের প্রত্যেকটা খবর আমার কাছে আসে, কিভাবে আসে না আসে সেটা বলার জায়গা নেই। উনি কতটা সুখে আছেন আমার থেকে ভালো কেউ জানে না। দিদি, সামনে তো দুর্গাপুজো, এবারে দুর্গাপুজোটা কিভাবে সেলিব্রেট করবেন? 21 সালের পর থেকে
মহালয়ার পরদিন থেকে উদ্বোধন শুরু হয়ে যায়, একদম ষষ্ঠী অব্দি উদ্বোধন করি, সপ্তমী থেকে পরিবারের সঙ্গে হয়তো একটু থাকতে পারি। তো সেটাই হবে, এবারও সেটাই হবে, আলাদা করে কিছু না। কিন্তু এবার একটা আলাদা আনন্দ আছে যে আমি নৈতিক জয় পেয়েছি। আর আমি সবসময় মা দুর্গাকে পুজো করে যখন প্রণাম করি বলি যে তোমার যে শক্তি দিয়ে রাক্ষসদের তুমি শেষ করেছো, ধ্বংস করেছো, তুমি আমায় সেই শক্তি দিয়ে যেন আমি লড়াই করতে পারি। তো আজকে আমি মা দুর্গা হয়তো আমার উপর আশীর্বাদ করেছেন, আমি তার শক্তি পেয়েছি, আমি লড়াই করছি এবং আগামী দিনও করবো। ছেলে বা মেয়ে তারা কি বলছে? খুব অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত। 29 তারিখ রায় বেরিয়েছে, 31 তারিখ আমার মেয়ের ছিল জন্মদিন। তো আমার মেয়ে আমায় আগেই বলছিল যদি মা তুমি না জিততে পারো তাহলে আমি কিন্তু কিছু করবো না। ওর 21 বছর পূর্ণ হলো এবার। তো আমি বললাম কেন তুমি করবে না, এটা জয় হার, জয়ের সঙ্গে হার জিতের সঙ্গে জন্মদিনের কি সম্পর্ক, হতেই পারে কেউ একজন হারবে কেউ একজন জিতবে। তো জিতেছি, অত্যন্ত আনন্দ, সারাদিন আনন্দ করেছে, রাত্রে বন্ধুদের সঙ্গে পার্টি করেছে, খুব দুজনেই খুব আনন্দিত যে মা। ওরা তো 8 বছর ধরে আমার লড়াইটা দেখেছে না, প্রত্যেকদিন কোর্টে যেতাম যখন আমার মনে হতো যে আবার কোর্ট, আবার টাকা, মানে যাওয়া মানে তো টাকা, আবার টাকা, এই কেস কতদিন চলবে, লোয়ার কোর্ট থেকে কিছুদিন বাদে বাদে যেতে হতো হাইকোর্ট, আবার লোয়ার কোর্ট থেকে চলে গেলাম সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্ট, মানে এই যে একটা মানে এর মধ্যে ঘুরছিলাম, মানে এই যে কি যন্ত্রণা। আর যার হবে না সে কতটাই, যারা ডিভোর্সের কথা বলে আমি সবাইকে বুঝিয়ে বলি যে দেখো না, বসে যদি মানিয়ে নেওয়া যায়। আপনারা সেরকম ভাবে কোনোদিন বসে নিজেরা দুজনের মধ্যে কথা বলতে চেষ্টা করেন? সৌনবু চেষ্টা করেছে, আমি তো অনেকবার চেয়েছি বসতে ওনার সঙ্গেই বসতে চেয়েছি, উনি তো আমার সামনেই আসতে চান না, কারণ উনি মাথা তুলে সত্যি উনি যে গুলো নিয়ে এসছে আমার এগুলো জবাব দিতে পারবে না কোনোদিনও। উনি কখনো বসতে চাননি, বসতে চেয়েছেন, উনি সেটেলমেন্টে আসতে চেয়েছেন যে আমরা যদি কিছু চাই নিয়ে ওনাকে ছেড়ে দিই, তাতে কি ওনার অ্যাডভোকেট আমার অ্যাডভোকেট কথা বলবে, আমি বলে দেবো এই চাই, উনি বলবেন এই ব্যাস, এরকম করে তো আমি চাই না ডিভোর্স। উনি আমার সামনে বসুক, উনি চোখে চোখ রেখে আমাকে বলুক যে আমি কি অন্যায় করেছিলাম যার জন্য 8 বছর ধরে উনি আমাকে শাস্তি দিলেন, বলুক, কথা বলুক, নিশ্চয়ই কোনো কিছু হবে, ওনাকে বসতে হবে আমার সঙ্গে, আমার ছেলে মেয়েদের সঙ্গে। দিদি, আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনি শোভন চট্টোপাধ্যায়কে কি বলতে চান? আমি শুধু এটাই বলতে চাই যে 62-63 বছর বয়স হয়েছে, যথেষ্ট বুদ্ধি, মানে এরপরে আমার মনে হয় না ব্রেন গ্রো করে, যা গ্রো করে গেছে। তো আমার মনে হয় ওনার সুমতি ফিরে এসে উনি যেটা সিদ্ধান্ত নেবে, ভালো সিদ্ধান্ত নিয়ে আবার নিজের সুস্থ জীবনে ফিরে আসুক। উনি সুস্থ জীবনে নেই, উনি যতই মিডিয়ার সামনে বসে বড় বড় কথা বলুক আমি এই আছি, আমি খুব ভালো আছি, আমি সুস্থ জীবন, উনি সুস্থ জীবনে নেই। ওনার মতো অসুস্থ জীবন খুব কম মানুষের আছে। উনি যে মেন্টাল পরিস্থিতিতে আছেন, উনি আবার সুস্থ জীবনে ফিরে আসুন, আবার কাজ করুন, আবার রাজনীতিতে আসুন, হয়তো এরকম হতে পারে পরবর্তীকালে আবার মন্ত্রী হতে পারে, কিছু হতে পারে, কিন্তু উনি যদি ওখান থেকে না বেরোতে পারেন উনি কখনো কাজই করতে পারবেন না। আপনি বলছেন যে গোলপার্কের বাড়ির সব খবর আপনার কাছে আসে, অথচ শোভন বাবু ভালো নেই? একদম ভালো নেই, আমি বলছি তো, আপনাদের এই ইন্টারভিউ দেখার পর আপনি হয়তো ওনাকে কাছে আবার যাবেন, বা উনি হয়তো সেটা দেখে আপনাকে ডেকে বলবেন যে আমি ভীষণ ভালো আছি। কে বলেছে ভালো নেই? উনি ভালো নেই, আমি ভালো নেই বলবেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? অনেকটা করলো, অনেকটা মানুষটাকে শেষ করলো, শুধুমাত্র কিসের লোভে করলো আমি জানি না, মানুষটাকে শেষ করলো, মানুষটা রাজনৈতিক জীবন শেষ করে দিল, টানা হেঁচড়া করে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গেল, বিজেপি থেকে আবার ফিরে আসলো। তো মানুষটাকে শেষ করার মানে মানুষটা অ্যাকচুয়ালি ওনার শত্রু ছিল না। শোভনবাবুর সঙ্গে তো বৈশাখী ব্যানার্জির আগে কোনো পরিচয় ছিল না, 16 সালে পরিচয় হয়েছে, 17 সালে শোভনবাবু ঘর ছেড়ে চলে গেছে। তো শোভনবাবু বেসিক্যালি বৈশাখী দেবী কোনো ক্ষতি কখনো করেনি, এই বৈশাখী দেবী শোভনবাবুর এত বড় ক্ষতিটা না করলেও পারত, আমাদের পরিবারে এতটা ক্ষতি না করলেও পারত। উনি ভালোই ছিলেন, মনোজিৎ বাবু তো প্রফেসর যাদবপুরের, ভালোই ছিলেন। উনি তো সব যা বলেন মনোজিৎ বাবু এই অত্যাচার করেছে, মনোজিৎ বাবু ইন্টারভিউতে যা বলেছেন তাতে বোঝা যায় কোনো অত্যাচারই ওনার উপর করেন। অতএব মনোজিৎ বাবুর নামেও মিথ্যে দোষ দিয়ে এসছেন, আমাদের পরিবারটা খুব ভাঙলো, তাতে উনি কি নিজে শান্তি পাচ্ছেন? উনিও নিজে শান্তি পাচ্ছেন না।
বৈশাখীজীবী নিজেও শান্তি পাচ্ছেন না, উনিও অনেক অশান্তিতে আছেন। এবং একটা কথা সবসময় জানবেন, আমি লাস্ট কথা বলছি, আর আমি কোনো কথা বলবো না, পাপ বাপকেও ছাড়ে না। এই জীবনে পরবর্তী জীবন না, আমরা বলি না পরের জীবনে দেখবি কি শাস্তি পাবো, এই জীবনেই উনি দেখে যাবেন উনি যে পাপ করলেন তার শাস্তি কি। নমস্কার। ধন্যবাদ জ্যোতিদি, অনেক ধন্যবাদ। আমরা ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।